আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এতদিন তোমাদেরকে তোমাদের সামনে টেক্সট পড়াতাম, কিছু কিছু টেক্সট পড়িয়েছি যেগুলো ইম্পর্টেন্ট। এবার আমি সাহিত্যের ইতিহাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অ্যারাবিক লিটারেচার প্রাক ইসলামী যুগ থেকে শুরু করে আহ, ইসলামী, উমাইয়া, আব্বাসি, মডার্ন ইত্যাদি যুগ, যতগুলো আরবি সাহিত্যের ইতিহাসের মূল মূল টপিক রয়েছে এবং সেই যুগের বিখ্যাত কবি সাহিত্যিকদের জীবনী রয়েছে, সেই জীবনীগুলিকে আমি তোমাদের সামনে পড়াবো এবং সেই জীবনে রিলেটেড কিছু নোটস তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেবো এবং সেই জীবনে রিলেটেড কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে আমি তোমাদের সামনে পেশ করব, যেগুলি তোমাদের সব কিছু এক্সামে তোমাদের লাগবে। তো কথা না বাড়িয়ে, যেহেতু আরবি সাহিত্যের সূচনা কবিতা থেকেই শুরু, প্রাক ইসলামী যুগের বা জাহেলি যুগের কবিতা থেকেই যেহেতু এই প্রাক ইসলামী বা সাহিত্যের সূচনা, সেহেতু কবিতার যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ খাসাইসুসির ও আসরুল জাহেলি, অর্থাৎ জাহেলি যুগের আরবি কবিতার বৈশিষ্ট্য, তার শ্রেণীবিন্যাস, তার কবিতার ধরন কী ছিল, কবিতার বৈশিষ্ট্য কী ইত্যাদি বিষয় সম্পর্কে আমি ডিটেলস তোমাদের আলোচনা করব। তো আমি প্রাক ইসলামী যুগের কবিতা নিয়েই প্রথমে আলোচনা করি। দেখো, প্রাক ইসলামী যুগের কবিতাগুলি জাহিলি কবিতা নামে পরিচিত, আমরা জানি। তো এই যুগের অধিকাংশ কবিতা কিন্তু গদ্যের সেরকম কিন্তু বিকাশ লাভ করেনি। যেটা লাভ করেছিল কি পদ্যের। কেননা গদ্যে লাভ করেনি কিসের জন্য? না তো খাতা কলমের প্রচলন ছিল না। আর পদ্যের বিকাশ লাভ করেছিল এর জন্য যে সে যুগের মানুষের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর, তীক্ষ্ণ। তারা কবিতাগুলিকে নিজ স্মৃতি ভাণ্ডারে সেটা সংরক্ষিত করে রাখত। অর্থাৎ স্মৃতি ভাণ্ডারের উপর নির্ভর করেই তারা কবিতা রচনা করত। এবং যখন অনেকগুলি কবিতা মানে একত্রিত হয়ে যেত, যখন মেমোরি তাদের বা স্টোরেজ যখন তাদের ভর্তি হয়ে যেত, তখন আহ, কবিরা এক বা একাধিক উপকবিদের হায়ার করতেন। এই হায়ার কবিদেরকে বলা হতো কি? রাবি বলা হতো। তো রাবি কি করতো? প্রয়োজনে অন্যত্রে সেই সমস্ত কবিতাগুলিকে অন্যত্র কি করতো? তারা আবৃত্তি করত। কোনো অনুষ্ঠান, কোনো বাজার, কোনো যুদ্ধক্ষেত্র, কোনো সামাজিক মেলায় বা কোনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে কি করতো? এই সমস্ত কবিতাগুলিকে তারা আবৃত্তি করত। এই প্রথা কতদিন থেকে? না তো প্রজন্ম থেকে বা যুগ যুগ ধরেই প্রজন্ম চলে আসছিল। ঠিক আছে, এবার দেখো, জাহেলি যুগের কবিতার উৎপত্তি বললাম। এবার শ্রেণী বিভাগটা দেখো। শ্রেণী বিভাগের মধ্যে প্রথমে যেটা আসবে কাসিদা। কাসিদা মানে কি? কাসিদা শ্রেণী বিভাগের প্রথম ১ নম্বর আরবি কবিতার বা জাহেলি যুগের কবিতার প্রথম যে ১ নম্বর মানে যেটা রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে, সেটা হলো কি? কাসিদা। কাসিদা হলো কি? আমরা একটা সুদীর্ঘ কবিতা, যা সাধারণত ১০০ থেকে ১৫০ লাইনের, এই লাইনের দীর্ঘ কবিতা থাকবে। তো এই কাসিদাকে মূলত ৬টি অংশে ভাগ করা হয়েছে। একটা হলো নসিব, একটা হলো তাসবিব, একটা হলো রাহিলা, মদিহ, ফাখার, দোয়া। ঠিক আছে, এগুলো তোমরা জানো। রাহিলা, নাসিব মানে কি? মানে তার নিজস্ব গোত্র এবং গৌরব সম্পর্কে যে বর্ণনা করে তাকে নাসিব। তাসবিব মানে জানো যে তাসবিব মানে হোক প্রেমিকার যে প্রেমিকের প্রেমের যে বর্ণনা, সেটা হলো তাসবিব। প্রাকৃতিক সৌন্দর্য বা হরমোনের বর্ণনা, সেটা হলো কি? তাসবিব। রাহিলা মানে তোমরা জানো যে যে তার প্রেমে যে হতাশা বা বিচ্ছেদ বেদনা নিয়ে যেটা আলোচনা করে, হ্যাঁ, সেটাই হলো রাহিলা। প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অনুভূতিগুলো যে প্রকাশ করা হয় তাকে হলো, সেটা হলো রাহিলা। আর মাদি, মাদি মানে প্রশংসামূলক কবিতা, কোনো গোত্র বা কোনো গোষ্ঠীর যে প্রশংসা করেছে, সেটা হলো কি? মাদি। ফাখার, ফাখার মানে যেন গৌরব। আর দোয়া। তো কাসিদার মধ্যে আমার মূল বক্তব্য যেটা বলা, যে কাসিদার মধ্যে ৬টি শ্রেণীতে বিভক্ত হবে। একটা হলো নাসিব, তাসবিব, রাহিলা, মাদি, ফাখার আর দোয়া। ঠিক আছে, এগুলো হলো কি? কাসিদা। প্রেম বা গজল যেটা রয়েছে, প্রেম বা গজল অর্থাৎ জাহেলি কবিতার অন্যতম যে উদ্দেশ্য হলো কি? প্রেম। প্রেম বা গজল, এই প্রেম বা গজলের মধ্যে প্রিয়তমার প্রতি তার কবির যে ভালোবাসা, সেই ভালোবাসা বা সৌন্দর্য, আকাঙ্ক্ষার কথা এই কবিতার মাধ্যমে ব্যক্ত করা হবে। তো এগুলো হলো কি? প্রেমমূলক বা গজল যেটাকে বলে। এই গজল বা প্রেমমূলক কবিতার মধ্যে ইমরুল কায়েস, আনতার বিন সাদাত উল্লেখযোগ্য। তারপরে হিজা। হিজা মানে তোমরা জানো যে আরবের রাজনৈতিক ব্যবস্থাটা ছিল কি? নিত্য নৈমিত্তিক।
মানে ব্যাপার যে জোরজারমূলক তার হুনকা বদলাক্ষ। তো গোত্রপতির গোত্রদের প্রাধান্য বজায় রাখার জন্য তারা সামান্য কোনো ইস্যুতে বা কারণ ছাড়াই তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। তো এই ধরনের তারা কি করতো কবিতার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার জন্য তারা কবিতা আবৃত্তি করতো। মানে এক গোত্র অন্য গোত্রকে কি করতো কবিতার মধ্যে আঘাত করতো, ব্যঙ্গ করতো বা কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র কোনো গোত্রের সমালোচনা করতো। এগুলো কিসের পরিপ্রেক্ষিতে? রাজনৈতিক ক্ষেত্রে। রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য তারা এক গোত্র অন্য গোত্রের প্রতি কি সমালোচনামূলক কবিতা আবৃত্তি করতো। এই ধরনের কবিতাকে বলা হতো হিজা। তো হিজার ফলে আমরা দেখি যে বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে। ঐতিহাসিক দাহেজ যুদ্ধ, ঐতিহাসিক গাবরা যুদ্ধ বা ঐতিহাসিক বাসু যুদ্ধ যেটাকে বলছে, যাক ওগুলো পরে আলোচনা হবে। এবারে দেখো চলে এসো হুদা। হুদা তাহলে কি প্রথম নম্বর হলো কি কাসিদা, ২ নম্বর হলো হিজা। আর হুদা হলো মানে কি যেটা হলো এক প্রকার গীতি কবিতা বা যেটাকে বলছে গারাভা সঙ্গীত। মানে সুদীর্ঘ পথ পরিক্রমার সময় উষ্ট্রের মনোবল যখন নেতিয়ে যেত, চলতে চলতে মরুভূমি দীর্ঘ পথ পরিক্রমা করছে এমন সময় যখন উষ্ট্রের মনোবল কি নেতিয়ে যেত, মনোবল যখন ভেঙে যেত, তো কি করতে এক প্রকার সুরের তীব্র ঝংকারে এক প্রকার অলঙ্কার সমৃদ্ধ গান গাওয়া হতো। তো এই ধরনের গান কি বলা হতো কি হুদা। তারপরে ভাগ দেখো রাজাজ। রাজাজ হলো কি রণসঙ্গীত। তা যুদ্ধে বিজয়ী হওয়ার পূর্বেই জয় বা বিজয়ের সাইরেন বাজি দেওয়া হতো। এই ধরনের কবিতাকে বলা হতো কি রাজাজ। তারপর ওয়াসফ মানে কি যে বর্ণনামূলক কবিতা। আর উদ্দেশ্য হলো কবিদের চারিপাশে বিশ্ব প্রকৃতি মানুষ ঘটনাবলী বর্ণনা দিয়েই কি করা হতো কবিতা আবৃত্ত করা হতো। এই বর্ণনামূলক কবিতার যেমন মুতালাম্মিস, তারপরে তামিম বিন উবাই, মুতালাম্মা বা তামিম বিন উবাই, এরা হলো কি বর্ণনামূলক কবিতার জন্য বিখ্যাত। তারপর আরো আরো অন্যান্য শ্রেণীবিন্যাস রয়েছে, যেমন রিসা মানে কি শোকগাথা বা বিলাপের কবিতা। এই ধরনের কবিতা কি তো মৃত ব্যক্তির বা তার কোনো জীবনের গল্প বা মৃত্যুর কোনো কারণে তার দুঃখ প্রকাশ করা হতো এই সমস্ত কবিতার মাধ্যমে। তারপরে প্রশংসা, মাদিহ যেটাকে বলা হতো। তো জাহেরি যুগ কবিতার প্রশংসা, কোনো নেতা, কোনো রাষ্ট্র, কোনো গোত্র ইত্যাদি প্রশংসা কবিতা আবৃত্তি করা হতো। যেমন মাইমুন আস আল কাইস, লাবিদ বিন রাবি আল আমিরি, এই ধরনের প্রশংসামূলক কবিতা তারা রচনা করত। তারপরে বীর বা গৌরব বা বীরত্ব, ফাখার আর হামাসে যেটাকে বলছে, জাহেলি কবিতার আর একটা মানে উল্লেখযোগ্য বিভাগ হলো এই ফাখার বা হামাসা। এই ধরনের কবিরা তাদের নিজস্ব বা গোষ্ঠীর বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, সাহস, উদারতা, মর্যাদা বর্ণনা করতো তারা এই ধরনের কবিতা। এই ধরনের কবির মধ্যে যে রয়েছে যেমন তারাফ বিন আবদুল বকরি, নাবিগা ইবনে জুবাইনি ইত্যাদি। তারপর আমি একটা ভাগ দেখেছি ইহু মানে কি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের বর্ণনা দিয়ে, তার মধ্যে মরুভূমি, পাহাড়, পর্বত, সবুজ মাঠ ইত্যাদি থাকে। এই সমস্ত বর্ণনা নিয়ে যে কি করতো কবিতা রচনা করতে, তাকে ইহু বলা হতো। এবার জাহেরি যুগের কবিতার কিছু মুখ্য বৈশিষ্ট্য রয়েছে। বিষয়গত বৈশিষ্ট্য বলতে এগুলো নোটগুলো তোমরা দেখে নেবে। তার বিষয়গত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যেমন বিস্তার রয়েছে, তল্লী, জ্ঞান, বাস্তবতার চিত্রায়ন, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আমি জ্ঞান। তারপর অর্থবহ বৈশিষ্ট্য, বাস্তবতার চিত্রায়ন, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আমি একটা নোট আকারে লিখেছি, তোমরা এগুলো দেখে নিবে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। তারপরে শৈল্পিক বৈশিষ্ট্য, তার শৈল্পিক বৈশিষ্ট্যের মধ্যে যেমন রয়েছে তারপর কি বললাম যে শৈল্পিক বৈশিষ্ট্য। তো শৈল্পিক বৈশিষ্ট্যের মধ্যে যে উপমার প্রাধান্য একটা, তারপরে শব্দালঙ্কার, প্রকৃতি ও তার উপাদানের চিত্রায়ন, রূপকের ব্যবহার, তারপর সঙ্গীতের ব্যবহার, ভাষা, এই সমস্ত জিনিস হলো কি শৈল্পিক সৌন্দর্য। এগুলো তোমরা বিস্তারিতভাবে দেখে নিবে। তারপরে রূপগত বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়বে তার রূপগত ঐতিহ্য ব্যাপারটা থাকবে, জাহেলি যুগের কবিতার যে ঐতিহ্য কিছু সেগুলো থাকবে। তল্লী বর্ণনা, তল্লী মানে আমরা জানি যে তার প্রিয়তম যে সুদীর্ঘ কালে যে সুদীর্ঘ কাল পূর্বে সে তার বাস্তব ভিটা থেকে কি হয়েছে, সে দূর হয়ে গেছে। তো হঠাৎ কবি যখন যাচ্ছে মানে তার সঙ্গে সদলবলকে নিয়ে বা তোর বন্ধু বান্ধবকে নিয়ে, তখন বলছে যে যে এই স্থানে তোমরা দাঁড়াও, একটু আমি আমার প্রেমিকার দুঃখে বা তার
স্মৃতি স্মরণার্থে আমি একটু কি করি, ক্রন্দন বিসর্জন করে নিই, তোমরা একটু দাঁড়াও। এবং কি সেই যে তার প্রিয়তমার যে সজীব চিত্র তিনি প্রকাশ করতেন সেটা হলো তল্লী বর্ণনা। হ্যাঁ, তো তারপরে শব্দ ও বাক্যের প্রতি যত্ন। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো কি রূপগত বৈশিষ্ট্য। তারপর অস্বাভাবিক শব্দ রয়েছে, ছন্দ প্রাস রয়েছে, স্বাভাবিক চিত্রায়ণ রয়েছে, এগুলি অ্যাকচুয়ালি জাহেলি যুগের কবিতার কিছু বৈশিষ্ট্য। তারপর প্রাচীন আরবের কিছু বিখ্যাত কবি যেগুলো রয়েছে, তারা হলো কি আমতারা মির সাদ্দাদ আল আব্বাসী, জুহাইর বিন আবি সুলমা, তারাফা বিন আব্দুল্লাহ, আবিদ বিন রাবিয়া রামি, ইমরুল কায়েস, মাইমুন আলাসাল কায়েস, নাবিগা জুবাইনি, হারিস বিন হিল্লিজা, তারপরে উবাইদ ইবন আল আবরাজ, আমর ইবনে কুলসুম, এই যে সমস্ত কবি আহ, মোয়াল্লাকা, এদিকে বলা হতো কি আসরা মোয়াল্লাকা, সাবা মোয়াল্লাকা না, এগুলো আসরা মোয়াল্লাকা। তো মোয়াল্লাকার এই সমস্ত 10 জন কবি, হ্যাঁ, তো এরা কি, এরা হলো জাহেলি যুগের কবিতার মূল নায়ক বলা যেতে পারে এদেরকে। তার জন্য এগুলি আমি এই নোটসটির মধ্যে অন্তর্ভুক্ত করেছি, তোমরা এগুলো দেখে নিতে পারো। আমি একবার আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা এগুলো আর একবার কেউ কেউ স্ক্রিনশট নিতে পারো। তোমাদের এক্সাম বা বিষয়সম্মতকে সৌন্দর্যভাবে বা বিস্তারিতভাবে জানার জন্য এগুলো প্রয়োজন হতে পারে। আমি অত্যন্ত পরিশ্রম করেছি এই নোটের পিছনে। তোমরা এগুলো দেখে নিবে। হ্যাঁ, এবার দেখো যে এই টপিকের উপর এই রিলেটেড কিছু আমি তোমাদের প্রশ্ন মানে তৈরি করেছি, যেগুলি তোমাদের এক্সাম বা এক্সাম রিলেটেড কোয়েশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে যে আমি কোয়েশ্চেনটা করেছি, দেখো যে মাহিয়াল ইসমুল আখারু লিশাইরিল আরবি ফিল ফিল আসুরিল ইসলামিয়াল মুবাক্কারা। ইসলামিয়াল মুবাক্কারা বলছে জাহেলি যুগের আরবি কবিতার অন্য নাম কি ছিল, তাই বলছে। তো শেরুল জাহেলিয়া, শেরুল কারনেশাবি, আর শেরুল হাদাসি, আর শেরুল আসরিল ওয়াসাতি। তো এখানে কোনটা হবে, এখানে উত্তর হবে আলিফ, উত্তর হবে শেরুল জাহেলিয়া, অর্থাৎ জাহেলি কবিতা। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেন আমি কি বলেছি, দেখো মা জাকানা ইউরাফুসু ওরাজিফিল আসুরিল ইসলামিয়াল মুবাক্কারা। তো জাহেলি যুগের কবিদের কি বলা হতো, জাহেলি যুগের যে কবির যা রয়েছে বা প্রাক ইসলামী যুগের কবিদের কি বলা হতো। তো আর রাবিয়া বলা হতো না, আল কাদিমা, আল উলা, আল আখিরা, কোনটা বলা হতো। তো এর এর উত্তর হবে মানে এই যে জিমের আল উলা যে রয়েছে, এই উলা উত্তরটা হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম, এই প্রথম উত্তর বানাম জাহেলি যুগের কবিদেরকে বলা হতো প্রথম সারির কবি। ঠিক আছে, তারপরে মাহওয়াল গারজুর রাই রাইসুল লিল কাসিদাতে, হ্যাঁ, ফিসেরুল জাহেলি। তারপর বলছে কি কি বলছে, দেখো যে জাহেলি যুগের কবিতায় বা কাসিদার প্রধান উদ্দেশ্য কি ছিল, জাহেলি যুগের কবিতার বা কাসিদার যে প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল, তাই বলছে। তো আমি এখানে যে অ্যান্সারটা হবে, এটা কি হবে তাহলে অ্যান্সারটা, যে আল ওয়াসফ, আর রিসা, আল হিজা, না আল হিয়াতো, কোনটা হবে অ্যান্সার, তোমরা বলো দেখি কোনটা অ্যান্সার হবে। আমি ততক্ষণ 1 2 3, আশা করি যে তোমরা কমেন্ট করে বলবে যে অ্যান্সারটা কী হবে এখানে। যে মা হল গরজুর রাইস লিল কাসিদাতে ফি শেরুল জাহেলি, জাহেলি কবিতার কাসিদার প্রধান উদ্দেশ্য কী ছিল। তো আল ওয়াসফ বর্ণনা, না আর রেসা শোক, আল হিজা ব্যঙ্গ, না আল হিয়াত গঠন, কোনটা হবে। তো এখানে রাইট অ্যান্সার হবে কি, মানে আলহিজা অর্থাৎ ব্যঙ্গ। ঠিক আছে, এই যে জিমের অ্যান্সারটা জিম আলহিজা। ঠিক আছে, এটা হলো তার রাইট অ্যান্সার। তারপরে চলে এসো 4 নম্বর কোশ্চেনে। কি বলেছি, মানিশা ইরুল মশহুরু ফি ফান্ডিল গাজলি ফিল আসরুল জাহিলি, জাহিলি যুগে প্রেম কবিতার জন্য বিখ্যাত কবি কে ছিলেন, জাহিলি যুগের এই প্রেম কবিতার জন্য বিখ্যাত কবি কে ছিলেন। তার প্রথম নাম হচ্ছে ইমরুল কায়েস, তার আন্তারাটা যা হোক মিস্টেক হয়েছে, আইন হতো এখানে, আন্তারা বিন সাদ্দাদ, আমর ইবনুল আস,
আলী বিন আবি তালিব। ঠিক আছে? তো অবশ্যই এখানে তোমরা বুঝতেই পারছো যে প্রেম কবিতার জন্য বিখ্যাত অবশ্যই জাহেলি যুগের ইমরুল কায়েস। তো ফার্স্ট আলিফ অ্যান্সারটা হবে। তারপরে চলে এসো, তারপরে কি বলেছি দেখো, ৫ নম্বরে বলেছি যে মাহিয়াস শি'রিয়াতুল্লাতি তানতাকিদুল আফরাদা আবিল জুমইয়াতে ফি শি'রুল জাহিলি। ৫ নম্বর বলা হয়েছে যে জাহেলি কবিতায় ব্যক্তি বা গোষ্ঠীকে সমালোচনা করাকে কি বলা হতো? জাহেলি কবিতায় ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা করাকে কি বলা হতো? তো আল গাজল, আল হিজা, আল হুদা, আর রাজাজ। বলো অ্যান্সারটা কি হবে? অবশ্যই তোমরা বুঝতেই পারছো আল হিজা। সমালোচনা মানে কি? গোষ্ঠী বা কাউকে সমালোচনা মানে সেই হিজার মধ্যে ব্যঙ্গ মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে আল হিজাটা অ্যান্সার হবে। তারপরে চলে এসো, মা হুয়াল হুদা শেরুল জাহিলি। হুদাটা কি? হ্যাঁ, জাহেলি কবিতায় হুদা বলতে কি বোঝায়? না তো গানের এক ধরনের কি বলেছি, আন্নাউ মিনাল কাসাইদুল গানা গানা ইয়া। হ্যাঁ, না তো গানের এক ধরনের কবিতা। তারপর নাও ও মিনাস শাখি, ব্যঙ্গ কবিতার এক ধরন। তারপরে নাউল মিনাল মাউসিকিল হারবিয়া, না তো যুদ্ধের সঙ্গীতের এক ধরন। তারপর কি নাও ও মিনাল কাসাইদুল কি হাজিনা, না তো শোকগাথার কবিতার এক ধরন। তো কোনটা হবে? প্রথম তো বুঝতে পারছো, অ্যান্সার হবে প্রথম, যুদ্ধের এক ধরনের সঙ্গীত, হুদা। হ্যাঁ, এটা হবে কি গানের এক ধরনের কবিতা, অ্যান্সার ক হবে। ঠিক আছে? অ্যান্সার কি হবে? ক হবে। তারপর কি মাহুয়ান নাউল্লাজি কানা ইউরাফু ক্বাবলাল ফাওজি মিনাল মুআরিকি ফি শি'রুল জাহিলি। আর তার ৭ নম্বর বলছে কি জাহেলি কবিতায় যুদ্ধে বিজয়ের আগে কোন ধরনের কবিতা আবৃত্তি করা হতো? ঠিক আছে? কোন ধরনের আবৃত্তি করা হতো? না তো আরিসা, আল হিজা, আল হুদা, আর রাজাজ। তো অবশ্যই তোমরা জানো রাজাজ। রাজাজ কি কোন ধরনের কবিতাকে বললাম যে আহ, যুদ্ধের পূর্বেই তারা বিজয়ের সাইরেন বা ধ্বনিকে বাজিয়ে দিত। ঠিক আছে? তো যুদ্ধের বিজয়ের পূর্বেই তারা যে আবৃত্তি করতে যে ধরনের কবিতা ফখর গৌরব করে, তো সেই ধরনের কবিতাকে বলা হতো কি? রাজাজ বলা হতো। তারপর ৮ নম্বর কোশ্চেন চলে এসো যে মাহিয়াল ওয়াহিদা মিনাল দাফির রাইসিয়াতে লিশি'রিল জাহিলি। বলছে যে জাহিলি কবিতার প্রধান লক্ষণগুলির মধ্যে একটি কি? না তো কি বলেছে, আল ফখর ওয়াল হামাসা, আরিসা, আল হিজা, আল ওয়াসফ। কোনটা হবে? তো জাহেলি কবিতার প্রধান লক্ষণগুলির মধ্যে একটি কোনটা হবে? তো আল ফখর, অবশ্যই আল ফখর ওয়াল হামাসা। লক্ষ্যগুলির মধ্যে, সরি, জাহেলি যুগের লক্ষ্য হবে মাহিয়াল ওয়াহিদা মিনাল আহদাফির রাইসিয়াতে লিশেরুল জাহিলি। জাহেলি কবিতার প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি হলো গৌরব ও উৎসাহ। হ্যাঁ, যেটাকে আল ফাখর ওয়াল হামাশা, গৌরব ও উৎসাহ, এটা হলো রাইট অ্যান্সার। তারপর যখন মানিস শাইরুল মাসহুরু ফি ফান্নির রাসায়ে ফিল উসুরিল জাহেলিয়া। বলছে যে জাহেলি যুগের শোক কবিতার জন্য বিখ্যাত কবি কে ছিলেন? মানে শাইরুল মাসহুর মিনার রিসাই ফিল উসুরিল জাহেলিয়া, জাহেলি যুগের শোক কবিতার জন্য বিখ্যাত কে ছিলেন? তারপর এখানে তাহলে কটার নাম রয়েছে, মুতালাম রয়েছে, মুতালাম, তারপরে তামিম বিন আউস, উমাইয়া বিন আবি সালেদ, উবাইদ বিনুল আবরাস। তাহলে কোন অ্যান্সার হবে? উবাইদ বিন আবরাস। ঠিক আছে? জাহেলি যুগের শোক কবিতার জন্য বিখ্যাত কবি ছিলেন কে ছিলেন? আর উবাইদ বিন আবরাস। অ্যান্সার হবে দাল, অ্যান্সারটা হবে। তারপরে চলে এসো, হ্যাঁ, 10 নম্বর, 10 নম্বরে চলে এসো। 10 নম্বর কোশ্চেনে বলছে মা জাকানা ইয়াশিদু শুরাজি ফি শি'রুল জাহিলি ফি ওয়াসাইদুল মাদহিয়া। বলছে যে জাহেলি কবিতার প্রশংসামূলক কবিতায় কবিরা কি প্রশংসা করতেন? হ্যাঁ, জাহেলি যুগের প্রশংসামূলক কবিতা তারা কি প্রশংসা করতেন? না, প্রথমটা কি বলছে কি দেখো, জামালুত তাবিয়া, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, বিশ্বজাতিন ওয়াকিয়াদাতুর রিয়াতুল কাবালিয়া, গোত্র নেতাদের সাহস এবং নেতৃত্ব। তারপর বি আলামিল ফকদানি ওয়াল ফেরাক, অর্থাৎ হারানো এবং বিচ্ছেদের যে ব্যথা সেটা। হ্যাঁ, তারপরে বলছে
যে বিনাউল মৌসিকিল হারবিয়া, নাকি যুদ্ধের সঙ্গীতের এক ধরন, কোনটা হবে? না তো তাহলে অ্যান্সারটা হবে খ অ্যান্সার হবে, না তো গোত্রের নেতাদের সাহস এবং নেতৃত্ব। হ্যাঁ, এখানে বেশিরভাগ প্রাধান্য দেওয়া হতো কি, অর্থাৎ আলিফ বা বিশ্বজাতিল ও কিয়াদাতুর রিয়াতুল কাবালিয়া, গোত্রের নেতাদের সাহস এবং নেতৃত্ব। ঠিক আছে, এটাই হবে তার সঠিক অ্যান্সার। তারপরে বলছে যে মা হুয়াল, এটা ছাড়া গেছে, মা হুয়াল আল গরজুর রাইসুল হিজাব ফি শেরুল জাহিলি। বলছে যে প্রাক ইসলামী কবিতায় ব্যঙ্গের মূল উদ্দেশ্য কী ছিল? প্রাক ইসলামী কবিতায় ব্যঙ্গের যে মূল উদ্দেশ্যগুলি কী ছিল? তো আল হি জামু সিয়াসি, আল ওয়াসফুত তাবিঈ, আর রাসাউল লিল তৌফি আল মাদহুল শাখসিয়াতুল বারিদা। অর্থাৎ রাজনৈতিক আক্রমণ, না প্রাকৃতিক বর্ণনা, না মৃত ব্যক্তির জন্য করুণা, না বিশিষ্ট ব্যক্তির জন্য প্রশংসা, কোনটা হবে? তো প্রথমে আমরা বুঝতে পারছি যে প্রশ্ন দেখে এটা বুঝতেই পারা যাচ্ছে প্রাক ইসলামিক কবিতার ব্যঙ্গের যেটা মূল উদ্দেশ্য কি ছিল, রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয় ছাড়া সে ব্যঙ্গ আসেনি, ব্যঙ্গের উৎপত্তি হলো রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক আক্রমণকে কেন্দ্র করেই ব্যঙ্গের উৎপত্তি বা হিজা কবিতার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি কিন্তু খুব গভীর থেকে মানে আমি তৈরি করেছি। অবশ্যই তোমরা কোশ্চেনগুলো দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট, খুব গভীরভাবে কোশ্চেনগুলো করা হয়েছে, অনেক ক্ষেত্রেই তোমাদের প্রযোজ্য হবে। তারপর 12 নম্বর কোশ্চেনে বলছে দেখো যে মা হুয়া শেরুল লাযী ইয়াসিফু জামালুত তাবিয়া ওয়াল বিয়াতু ফি শেরুল জাহিলি। জাহেলি কবিতায় প্রকৃতির যে সৌন্দর্য ও পরিবেশে যে বর্ণনা করা হয় তা কী ধরনের কবিতা দেখছে? জাহেলি যে কবিতা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশকে বর্ণনা করেছে, সেই কী ধরনের কবিতা সেগুলি দেখছে? তো আল ফাখরু ওয়াল হামাশা, গৌরব বীরত্ব, তারপরে আল হিয়াতো গঠন, তারপরে আল হিজাও ব্যঙ্গ, আল হুদা। তো এর অ্যান্সার হবে আল হিয়াতো হবে। হিয়াতো বললাম, হিয়া। হ্যাঁ, জাহেলি কবিতা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের বর্ণনা পেয়েছে হিয়াতো। হ্যাঁ, তো আহ, এটা হবে কি, হিয়া। হুয়া বা যেটাকে বুঝে ইহু যেটাকে বুঝছে বা হিয়া যেটা, সেটা হলো সেই হিয়া কবিতা কি জাহেলি কবিতা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের বর্ণনা করা হয়েছে। হুম, তারপরে বলছে চলে এসো 13 নম্বর কোশ্চেনে বলছে যে মানিসা ইরুল মাসহুর ফি ফান্নিল ফখরি ওয়াল হামাসা ফিল আসুরিল জাহিলিয়া। যে আসুরিল জাহিলিয়া, যে জাহিলি যুগে গর্ব বীরত্বের কবিতার জন্য বিখ্যাত কবি কে ছিলেন? হ্যাঁ, জাহিলি যুগের অর্থাৎ যে ফাখার এবং হামাসার জন্য কোন কবি বিখ্যাত ছিলেন তাই বলছে। তো প্রথমে যেমন তালহা বিন আবি তালিব, তুরবাহ বিন হামদ, হাতিম বিন জারিসা, কাহাতান বিন আদি। তো হাতিম বিন জারিদ ইনি হলেন কি জাহেলি যুগের গর্ব বীরত্ব কবিতার জন্য ইনি বিখ্যাত ছিলেন, এটা মনে রাখবে। জাহেলি যুগের গর্ব অর্থাৎ ফখর ও হামাসার জন্য বিখ্যাত কে ছিলেন? না তো হাতিম বিন জারিস। ঠিক আছে, হাসিম বিন জারিসা, হাতিম বিন জারিসা। তারপরে চলে এসো যে মাহিয়াল ফি আতুশাইরিয়াল্লাতি তাসিফুল আহদাসা ওয়াল মাশাহিদা ফি শেরুল জাহিলি। বলছে 14 নম্বরে বলছে যে জাহিলি কবিতায় ঘটনা ও দৃশ্য বর্ণনা করা কি ধরনের কবিতা? জাহেলি যুগের ঘটনা ও দৃশ্যের যে বর্ণনা দৃশ্য বর্ণনা করা কি ধরনের কবিতা? তো আল হিজা, আল ওয়াসফ, আল রাজাজ, আল হুদা। হ্যাঁ, বর্ণনা মানেই তোমরা বুঝতে পারছো যে কোনো কিছু ঘটনা বর্ণনা বা দৃশ্যের বর্ণনা হলোই কি ওয়াসফ। তো এটা অ্যান্সার তোমরা বুঝতে পারছো, ওয়াসফ হবে অর্থাৎ বর্ণনা। ঠিক আছে, তারপরে 15 নম্বরের কোশ্চেন কি বলছে দেখো যে মাহিয়া শেরিয়াতুল্লাতি তুবিরু আন সিফাতিল মুতাওয়াফা ওয়া কিসসাতিল হায়াতি ফি শেরিল জাহিলি। বলছে যে জাহিলি কবিতায় মৃত ব্যক্তির গুণাবলী এবং জীবন কাহিনী প্রকাশ করে যে কবিতা, হ্যাঁ,
কি কবিতা প্রকাশ করে, মানে জাহেলি যুগের কবিতা মৃত ব্যক্তির গুণাবলী জীবন কাহিনী প্রকাশ করে কোন ধরনের কবিতা তাই বলছে, কি কবিতা প্রকাশ করে তাই বলছে। তা আল ফখর, আল হামাসা, আর রিসা, আল হিয়া, আল হুদা। তো গুণাবলী, মৃত ব্যক্তির গুণাবলী ও প্রকাশ কাহিনী, অবশ্যই মৃত ব্যক্তি মানে যে মারা যায় তার মাতম করানো হয়, শোক শোক করা হয়, তো এখানে অবশ্যই কি হবে আল আর রিসা ও অর্থাৎ আর রিসা। হ্যাঁ, এটাই অ্যান্সার, আলিফ বা, অ্যান্সারটা হবে বা, ঠিক আছে। তারপর 16 নম্বরে দেখো, আর বেশি নেই, 20টা অ্যান্সার তৈরি করেছি, 20টা কোশ্চেন, তার মধ্যে 16 নম্বর চলছে। দেখো যে মা হুয়া শি'রুল লাযী ইয়াতলুবু মুশাহাদাতান আও ইন্তিকামি মিনাল্লাহি ফি শি'রিল জাহিলি। 16 নম্বরে বলছে দেখো যে জাহিলি কবিতায় ঈশ্বরের সাহায্য বা প্রতিশোধ কামনা কি ধরনের কবিতা। হ্যাঁ, তো আমি একটা দোয়া বলেছিলাম যে দোয়া হলো, তো এখানে তোমরা অ্যান্সার বুঝতে পারছো যে প্রথমটা বলেছে ফাখর, তারপরে বলেছে দোয়া, হিজা, হুদা, অবশ্যই দোয়া, দোয়াটাই হলো সঠিক রাইট অ্যান্সার, অর্থাৎ রাইট অ্যান্সার হলো বা, দোয়া। তারপরে 17 নম্বর চলে এসো। 17 নম্বর বলছে যে মা হুয়া শি'রুল লাযী ইউ'বিরু আনিল হুব্বি ওয়াল জামালি ফি শি'রিল জাহিলি। বলছে যে জাহেলি কবিতায় প্রেম এবং সৌন্দর্য প্রকাশ করে যে কবিতা তাকে কি বলা হতো? আল হুদা, রাজাজ, আল গাজাল, আল ফাখর ওয়াল হামাশা, না আল গাজাল, আর রিসা, আল হিজা, কোনটা বলা হতো? অবশ্যই গাজাল, প্রেম ভালোবাসা মানে সেই গাজাল, গাজালকে বলা হতো, ঠিক আছে, প্রেম। তারপরে চলে এসো 18 নম্বরে বলছে যে মা হুয়া শি'রুল লাযী ইয়ানতাখিদুল আফরাদা আবিল জুমিয়াতে। 18 নম্বরে বলছে যে জাহেলি কবিতায় ব্যক্তি বা গোষ্ঠীকে ব্যঙ্গ করে কিন্তু তিরস্কারমূলক না হয়ে ক্ষণতাহীনভাবে সমালোচনা করে যে কবিতা। হ্যাঁ, ব্যঙ্গ বা জাহেলি যুগ কবিতায় ব্যক্তি বা গোষ্ঠীকে ব্যঙ্গ করে কিন্তু তিরস্কারমূলক না হয়ে ক্ষণতাহীনভাবে সমালোচনা করে যে ধরনের কবিতা, হ্যাঁ, তাকে কি বলা হতো? বিশিক্ল শাখির বে শাকলি শাখির ফি শি'রিল জাহিলি। হ্যাঁ, মানে ক্ষণতাহীন, ক্ষণতাহীন মানে হালকা হালকা ভাবে যে সমালোচনাটা কি ধরনের কবিতা? আল হুদা, আর রাজাজ, আল হিয়া, আর রিসা, কোনটা হবে? অবশ্যই এখানে বলা হবে হুদাকে বলা হতো, ঠিক আছে। হুদা আর হিজা এই দুটো জিনিস মানে লাগে। তো এখানে কবিতা ব্যক্তি ও গোষ্ঠীর ব্যঙ্গ করে কিন্তু তিরস্কারমূলক না হয়ে ক্ষণতাহীনভাবে সমালোচনা করে যে ধরনের কবিতা তাকে বলা হতো কি? আল হুদা বলা হতো। হুম, মানে উষ্ট্রি চালকের গীতি, রণসঙ্গীত, ঠিক আছে। মানে উটকে কেন্দ্র করে এই ধরনের উটের মনোবলকে চাঙ্গা করার জন্যই এই ধরনের কবিতা আবৃত্তি করা হতো। মানে উটকে কেন্দ্র করেই তো সেটা রচনা করা হচ্ছে, তো এই ধরনের কবিতাকে বলা হতো কি? হুদা বলা হতো। তারপর বলছি যে মা হুয়াল গারজু মিনা শি'রিল লাযী ইয়াসিফু জামালুত তাবিয়া ওয়াল বিয়াতি ফি শি'রিল জাহিলি। 19 নম্বরে বলছে যে জাহেলি কবিতায় প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের বর্ণনা করার উদ্দেশ্যটা কি? প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশের যে বর্ণনা করা হয়েছে সেটার উদ্দেশ্য কি তাই বলছে। তো প্রথমে বলেছে তাসলিয়া, আল ওয়াসফ, আর রিসা, আল হিজা। অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে কি তাসলিয়া, আল ওয়াসফ, এই দুটোই অ্যান্সারই হবে, ক এবং খ দুটোই উত্তরই ঠিকই। মানে জাহেলি কবিতায় প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের বর্ণনা, অবশ্যই তাসলিয়া, তাসলিয়া মানে কি? বিনোদন। আল ওয়াসফ মানে বর্ণনা, অবশ্যই এটা বর্ণনা হবে, এবং বিনোদন, এই দুটোই অ্যান্সারই হবে এখানে। আর তাসলিয়া, ওয়াসফ, যে কোনো দুটো অ্যান্সারের মধ্যে একটা অংশ লেখা যাবে। তারপর 20 নম্বর লাস্ট কোয়েশ্চেন দেখো। লাস্ট কোয়েশ্চেন আমি বলেছি যে মা হিয়া ওয়াহিদাতু মিনাল আসারিল মাশহুরাতি ফি উসুরিল জাহিলিয়া আল্লাতি তাসিফু জামালুত তাবিয়া। বলছে যে জাহিলি যুগের প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করা বিখ্যাত কবিতাগুলির মধ্যে একটি কি দেখছে? একটি কি? তো আনতারা বিন সাদ্দাত, লাবিদ বিন রাবিয়া, জুহাইর বিন আবি সুলমা, হাতিম বিন জারিস। তো
এখানে অ্যানসার অবশ্যই আর মুআল্লাকা লাবিদ বিন রাবিয়া হবে। কারণ জাহেলি যুগের প্রকৃতির সৌন্দর্য বর্ণনা তিনি একমাত্র প্রকৃতিবাদী কবি ছিলেন। শায়েরুত তাবিয়া তাকে বলা হতো। প্রকৃতির কবি আ ক কবি তাকে বলা হতো। তো তিনি প্রকৃতিকে নিয়েই বেশিরভাগ কবিতা রচনা করেছেন। হ্যাঁ? এর জন্য আমরা লাবিদ বিন রাবিয়া অ্যানসার বাকেই সিলেক্ট করব। ঠিক আছে? তো যাক, আজকে অনেক ভিডিও লম্বা হয়ে গেল। তো তোমরা এগুলো দেখে নিবে। হ্যাঁ? আমি আস্তে, আস্তে দেখিয়েছি এবং সুন্দরভাবে বুঝিয়েছি। তোমরা দেখবে। কোনো কিছু অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করবে। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাস আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।